নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের আমি অনলাইন ক্লাস নেব ভূগোল বিষয়ে। আজকের পাঠ হচ্ছে আগ্নেয়গিরি। আমি তোমাদের প্রথমে একটা ছবি দেখাবো। দেখো, আগ্নেয়গিরি। লক্ষ্য করো তোমরা সবাই, এটা আগ্নেয়গিরির ছবি, বইতেও আছে তোমাদের। এখানে মাঝখানে যেটা দেখানো হয়েছে এটা হলো ম্যাগমা প্রকোষ্ঠ, আর আগ্নেয়গিরির দিক দিয়ে জ্বালামুখ, এটা জ্বালামুখ, আর এটা হলো লাভা। আর এই যে ভিতরের যেটা দেখানো হচ্ছে দ্বিতীয়, এটা হলো ভস্ম এবং লাভা স্তর এটা। আর এই দিকের দিকে জ্বালামুখের ইয়ে থেকে আরেকটা মুখ বেরিয়ে গেছে, এটা হলো গৌণ জ্বালামুখ, গৌণ। আর এই যে লম্বা এটা দেখা যাচ্ছে, এটা হলো প্রধান সুড়ঙ্গ পথে এইগুলো বের হয়ে আসে। ভালো করে লক্ষ্য করো, এটা হলো আগ্নেয়গিরি চিত্র। এখন আমাদের জানতে হবে আগ্নেয়গিরি কাকে বলে। দেখো, আগ্নেয়গিরি কাকে বলে? কোন সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোন দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই প্রভৃতি প্রবল বেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠে ওই ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। ভালো করে দেখো সংজ্ঞাটা তোমরা। আগ্নেয়গিরির মুখকে জ্বালামুখ বলা হয়। যে আমরা চিত্রটা আগে দেখাইলাম, আগ্নেয়গিরির যেটা মুখ সেটা হলো জ্বালামুখ, আর জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে লাভা বলে। জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থ যেটা, সেটাকে বলা হয় লাভা। আমরা চিত্রটা আবার দেখো এদিকে, এই যে এটা জ্বালামুখ, আর জ্বালামুখ দিয়ে নির্গত যেগুলো বের হয়ে আসে সেগুলো হলো লাভা। ভালো করে দেখো তোমরা চিত্রটা, লক্ষ্য করো, এটা হলো জ্বালামুখ এবং এগুলো লাভা। আবার গৌণ জ্বালামুখও আছে, এই সুড়ঙ্গ দিয়ে জ্বালামুখ দিয়ে লাভাগুলো বেরিয়ে আসে। আচ্ছা, আমরা এখন যাব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ গুলো। দেখো, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ। অগ্ন্যুৎপাতের কারণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণগুলা আমি বোর্ডে লিখতেছি না, দেখো বইয়ে আছে তোমাদের সুন্দরভাবে, এটা একটু পড়তেছি, শুনো। ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তরে গলিত ম্যাগমা, ভস্ম, ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়। আমরা চিত্রটা আগে দেখাইছি,
চিত্রটার মধ্যে, যেটা ভূত্বকের দুর্বল স্থান ফাটল দিয়ে যখন ভূ-অভ্যন্তরে গলিত ম্যাগমা, এই যেগুলো, এই যে ম্যাগমাগুলো যখন বের হয়ে যায়, গলিত ম্যাগমা ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাত ঘটায়। এই যেগুলো দিয়ে এই ম্যাগমাগুলো এখান থেকে বের হয়ে জ্বালামুখ দিয়ে বের হয়ে আসে, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হলো যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়তন বৃদ্ধি পায়, ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্নুৎপাতের সৃষ্টি করে। যখন চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলার স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়ে যায় এবং শিলার আয়তনগুলো বেড়ে যায় এবং ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবল বেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্নুৎপাতের সৃষ্টি হয়। এটা হলো 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ আগ্নেয়গিরির কারণ, কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী, নালা, খাল, বিল ও সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচন্ড উত্তাপে বাষ্পীভূত হয়, ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। ভূত্বক মানে পৃথিবীর পিঠ, মানে চারিগুলো ফাটাইয়া দেয়। তখন ওই ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্নুৎপাত ঘটায়। 4 নম্বর, ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে ভূগর্ভের ভিতরে যাতে নানা রাসায়নিক ক্রিয়া এবং বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলোর প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। এতে ভূ অভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্নুৎপাত ঘটায়। 5 নম্বর, ভূ আন্দোলনের সময় পার্শ্ব চাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে এই উত্তপ্ত তরল লাভা উপরে উত্থিত হয়। এভাবে ভূ আন্দোলনের ফলে অগ্নুৎপাত হয়। তাহলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ হলো 5টা কারণে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। এখন আসবো আমরা আগ্নেয়গিরির প্রকার ভেদ। আগ্নেয়গিরির প্রকার ভেদ। অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। দেখো, অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো সক্রিয় আগ্নেয়গিরি।
এক নাম্বার সক্রিয় আগ্নেয়গিরি, 2 নাম্বার সুপ্ত আগ্নেয়গিরি, 3 নাম্বার হলো মৃত আগ্নেয়গিরি। তাহলে দেখো তোমরা ভালো করে, অগ্ন্যুৎপাতের ভিত্তিতে, বহু নির্বাচনের মধ্যে অনেক সময় এভাবে আসবে, অগ্ন্যুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, 2 নাম্বার সুপ্ত আগ্নেয়গিরি, 3 নাম্বার হলো মৃত আগ্নেয়গিরি। আমরা এই সম্পর্কে এখন জানবো। এক নম্বরে আমরা লিখব সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে। সক্রিয় আগ্নেয়গিরি যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উত্তরটা হবে যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো বন্ধ হয়নি, তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। দেখো সবাই, যেমন হাওয়াই দ্বীপের মাওনা লেওয়া ও মাওনা কেয়া সক্রিয় আগ্নেয়গিরি। আবার দেখো, যেসব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এখনো বন্ধ হয়নি তাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। সক্রিয় আছে, এখনো বন্ধ হয়নি। যেমন হাওয়াই দ্বীপের মাওনা লেয়া ও মাওনা কেয়া, এই দুইটা আগ্নেয়গিরি, এগুলো হলো সক্রিয় আগ্নেয়গিরি। তারপরে আছে আমরা, দেখো এটা পরে আসি আমরা 2 নম্বরে সুপ্ত আগ্নেয়গিরি। দুই নাম্বার যেটা
সুপ্ত, সুপ্ত আগ্নেয়গিরির উত্তরটা কি হবে, কাকে বলে আমরা লিখব? যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক কাল আগেই বন্ধ হয়ে গেছে, অনেক কাল আগেই বন্ধ হয়ে গেছে, তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। দেখো, যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক আগেই বন্ধ হয়ে গেছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, যেমন জাপানের ফুজিয়ামা, এটা অনেক সময় প্রশ্ন বেশিরভাগ থাকে। সুপ্ত মানে ঘুমন্ত অবস্থায় যেটা আছে, যেসব আগ্নেয়গিরির অগ্নুৎপাত অনেক কাল আগে বন্ধ হয়ে গেছে এবং ঘুমন্ত অবস্থায় রয়ে গেছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, উদাহরণ এটা, জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি হলো সুপ্ত আগ্নেয়গিরি। 3 নম্বরে যাব এখন, ভালো করে দেখো এটা। বন্ধ কর স্যার। 3 নাম্বার হলো মৃত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে, এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেই। যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেই সেগুলোকে
মৃত আগ্নেয়গিরি বলে। যেমন ইরানের কুহি সুলতান ইরানের কুহি সুলতান। দেখো আবার মৃত আগ্নেয়গিরি আমার 3 নাম্বার, যেসব আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় হয়ে আছে এবং ভবিষ্যতে আর অগ্নুৎপাতের সম্ভাবনা নেই, এটা মানে মারা গেছে, সেগুলোকে মৃত আগ্নেয়গিরি বলে। যেমন ইরানের কুহি সুলতান। ভালো করে দেখো, তাহলে আমরা জানলাম কি অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হলো সক্রিয় আগ্নেয়গিরি, 2 নাম্বার সুপ্ত আগ্নেয়গিরি, 3 নাম্বার মৃত আগ্নেয়গিরি। আবার বলছি, একটা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, 3 নাম্বার মৃত আগ্নেয়গিরি। এটা 3 ভাগে ভাগ করা হয়েছে অগ্নুৎপাতের ভিত্তিতে। তাহলে তোমরা বুঝতে পারছো এটা। আবার আরো পরবর্তীতে আবার অন্য ভাবেও হতে পারে এটা। আর একটা আকার আকৃতির উপর ভিত্তি করেও 3 ভাগে ভাগ করা যায়। আকার আকৃতির উপর ভিত্তি করেও 3 ভাগে, এটা পরবর্তী আলোচনায় থাকবে। আজকে এই পর্যন্তই তোমাদের রইল। আগ্নেয়গিরি কাকে বলে জানবা, এগুলো সংজ্ঞাটা আগে জানতে হবে, এবং অগ্নুৎপাতের ভিত্তিতে আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। এগুলো প্রশ্ন থাকবে। একটা হলো সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি সম্পর্কে আমরা জানলাম উদাহরণ সহ। আজকে তোমাদের এই পর্যন্ত এটা রইল। তোমাদের একটা বাড়ির কাজ থাকবে, তোমরা আগ্নেয়গিরি চিত্রটা আঁকবে বাড়িতে। সবাইকে ধন্যবাদ।